আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? করোনার পর আরও একটি ভয়াবহ ভাইরাসের দেখা কি পেতে যাচ্ছে পৃথিবীর মানুষ। ভারত, পাকিস্তান সহ প্রায় ১১৬টি দেশে এখন পর্যন্ত এই ভাইরাসে সংক্রমিত রোগী পাওয়া গিয়েছে। সংখ্যাটা দিন দিন বেড়েই চলেছে। তাহলে খুব শীঘ্রই কি এই ভাইরাসের দেখা পেতে চলেছে বাংলাদেশ, যেখানে করোনায় আক্রান্তদের মৃত্যুবরণের সংখ্যা ছিল ১.৭%, সেখানে এই ভাইরাসে আক্রান্তদের সংখ্যা হচ্ছে 10%। যার মানে ১০০ জন যদি আক্রান্ত হয় তার মধ্যে 10 জনই মৃত্যুবরণ করবে। WHO বলে এই ভাইরাসটি এত দ্রুত পরিমাণ সংক্রমিত হচ্ছে যে এটি আরও একটি ভয়াবহ মহামারীতে রূপান্তর হতে পারে। 14 আগস্ট ডক্টর টেড্রোস একটি প্রেস কনফারেন্সে বক্তব্য দেন, এমন একটি ভাইরাসের আবির্ভাব দেখা গিয়েছে যেটি পূর্বে শুধুমাত্র আফ্রিকাতেই দেখা যেত, কিন্তু এখন পুরো বিশ্ব জুড়েই এই ভাইরাসের দেখা মিলছে। 2022 সালে এই ভাইরাসের একটি ভ্যারিয়েন্ট যেটা পৃথিবী জুড়ে তার বংশবিস্তার করার চেষ্টা করেছিল, ঠিক সেই ভাইরাসটাই এখন এর বংশবিস্তার আরো স্ট্রং ভাবে করছে। তিনি আশঙ্কা করছেন যদি খুব দ্রুত এই ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার না হয় এবং একে আমরা কন্ট্রোল করতে না পারি, তাহলে খুব শীঘ্রই পৃথিবীবাসী এক বড় ধরনের মহামারী দেখতে চলেছে। কারণ মাত্র 1 মাসের মধ্যে আফ্রিকার সব দেশগুলো এবং সুইডেন, এমনকি ফিলিপাইনের মতো দেশগুলোতেও এর সংক্রামিত রোগীর সংখ্যা দেখা যাচ্ছে। এই ভাইরাসটা হচ্ছে এমপক্স, যাকে পূর্ণরূপে বললে মানকি পক্স। যদিও আপনারা মানকি পক্স নামটার সাথে পরিচিত, কিন্তু এই ভাইরাসটি পূর্বের তুলনায় প্রায় 10 গুণ বেশি শক্তিশালী। তাহলে কি আমরা আবারও দেখতে চলেছি দীর্ঘমেয়াদী লকডাউন? আফ্রিকার একটি দেশ থেকে কিভাবে এই ভাইরাসটি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে? অথবা করোনা ভাইরাসের মতো কি এই ভাইরাসটার সাথেও কোনো এক্সপেরিমেন্ট করা হয়েছে? আদৌ কি আমাদের কাছে এই ভাইরাসের কোনো ভ্যাকসিন আছে? এই সকল প্রশ্নের উত্তর জানবো আজকের এই ভিডিওতে। The World Health Organization has declared a global public health emergency following an outbreak of of mpox, cases of the highly infectious disease. This morning, the World Health Organization declaring mpox, the virus formerly known as monkeypox. যে কোনো ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করার পর সে ওই মানুষের শরীর থেকে মূলত পুষ্টি গ্রহণ করতে থাকে, যাতে করে সে আরো শক্তিশালী রূপে নিজেকে আবির্ভাব করতে পারে। একটি ভাইরাস একজন মানুষের শরীরে বসবাস করতে পারে 2 থেকে 3 বছর। এই সময়কালে সে সেই মানুষটার শরীর থেকে পুষ্টি গ্রহণ করে, এরপর সে স্ট্রং ভাবে আবির্ভাব হয়ে অন্য মানুষদের সংক্রামিত করতে থাকে। 2022 সালে যে মঙ্কিপক্সের আগমন ঘটেছিল, সে সময় প্রায় 1 লক্ষ মানুষ এই ভাইরাসে সংক্রামিত হয়েছিল। সেই সংক্রমিত হওয়া মানুষগুলোই মূলত এখনকার এই ভাইরাসটাকে নতুন রূপে মানুষের সামনে উপস্থাপন করার কাজ করছিল, কারণ তাদের মধ্যে এই ভাইরাস নিজেকে আরো শক্তিশালী রূপে প্রতিস্থাপন করছিল। ঘটনার শুরুটা হয় 1958 সালে। ডেনমার্কের কিছু বিজ্ঞানী তাদের পোলিও ভ্যাকসিন টেস্ট করার জন্য সিঙ্গাপুর থেকে কিছু বানর নিয়ে আসে। এই বানরগুলোর প্রজাতি ছিল মাকাও। বানরগুলোর উপর এক্সপেরিমেন্ট চালানোর সময় একটি বানরের গায়ে দেখা যায় অস্বাভাবিক কোনো একটা ইনফেকশন রয়েছে। সেই বানরটির শরীরে প্রচন্ড জ্বর এবং ফোসকা জাতীয় কিছু দেখা যাচ্ছিল। তখন তারা সেই বানরের চামড়া থেকে কিছু স্যাম্পল গ্রহণ করে তার উপর পরীক্ষা নিরীক্ষা চালায় এবং তারা দেখতে পায় নতুন এক প্রজাতির পক্স ভাইরাস, এবং যার নামকরণ করা হয় এমপক্স বা মঙ্কি পক্স, কারণ এই প্রজাতির পক্স ভাইরাস প্রথমবার বানরের মধ্যেই দেখা যায়। এখন প্রশ্ন হচ্ছে, বানরের শরীরে থাকা পক্স কিভাবে মানুষের শরীরে আসলো? এই পক্স প্রথমবার মানুষের শরীরে দেখা যায় আফ্রিকায় বসবাসরত এক উপজাতি বাচ্চার গায়ে। এই গোষ্ঠীর সাথে বানরের সুসম্পর্কটা অনেক আগে থেকেই, কিন্তু তাদের সাথে বসবাসরত এই বানরগুলোর মধ্যে বেশিরভাগই ছিল এই পক্সের দ্বারা আক্রান্ত। মূলত এই বানরগুলো থেকেই এই পক্সটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। সেই সময় এই ভাইরাসটির কয়েকটি ভ্যারিয়েন্ট ছিল। এক প্রকার বলা যায় এই ভাইরাসটি নিজেই মানুষের উপর এক্সপেরিমেন্ট করছিল, যাতে করে তারা একটি স্ট্রং ভ্যারিয়েন্টে রূপান্তর হতে পারে। আর তাদের মধ্যে যেই ভ্যারিয়েন্টটা সর্বপ্রথম কাজ করে সেটা হচ্ছে এই 9 বছরের বাচ্চার উপর, যার আক্রমণের ফলে সেই 9 বছরের বাচ্চাটি মারা যায়। কিন্তু এটা এই ভাইরাসটার জন্য শুধুমাত্র একটি নতুন যাত্রা ছিল। সে সময় এই ভাইরাসটির 2টি ভ্যারিয়েন্ট ছিল। তাদের মধ্যে একটি ভাইরাস কঙ্গোতে বসবাসরত মানুষদের সংক্রামিত করছিল এবং অপর ভাইরাসটি পশ্চিম আফ্রিকার দিকে বসবাসরত মানুষদেরকে সংক্রামিত করছিল। যদিও সে সময় ভ্যারিয়েন্ট 2 এর দ্বারা সংক্রামিত মানুষের সংখ্যায় বেশি ছিল। এর মূল কারণ হচ্ছে ভ্যারিয়েন্ট 1 থেকে ভ্যারিয়েন্ট 2 এর ক্ষমতা অনেকটা কম ছিল। ভ্যারিয়েন্ট 2 তে যারা সংক্রামিত হতো তাদের মধ্যে উপসর্গের পরিমাণ খুবই কম দেখা যেত। অন্যদিকে ভ্যারিয়েন্ট 1 এর যারা সংক্রামিত হতো তাদের মধ্যে উপসর্গের পরিমাণ অনেক বেশি ছিল, যার ফলে খুব সহজে আইডেন্টিফাই করা যেত কে কোন ভ্যারিয়েন্টের দ্বারা আক্রান্ত হয়েছে। যে সকল মানুষ ভ্যারিয়েন্ট 2 এর দ্বারা সংক্রমিত হয়েছে তারা খুব সহজেই তাদের নিজের দেশ ছেড়ে অন্য দেশে চলে যেতে পারত এবং অন্য মানুষদের সংক্রামিত করতে পারত। এখন তার মানে এই না যে ভ্যারিয়েন্ট 2 অধিক মানুষকে সংক্রামিত করেছে
করেছে বলে এর শক্তিটা অনেক বেশি। যুগের পর যুগ আমাদের শরীর ভ্যারিয়েন্ট 2-র সাথে ফাইট ব্যাক করে একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে ফেলেছে, কিন্তু আমাদের শরীর কিন্তু ভ্যারিয়েন্ট 1 সম্পর্কে তেমন কিছু জানে না। এখন যদি আমাদের শরীর ভ্যারিয়েন্ট 1-এর দ্বারা আক্রমণ হয় তাহলে আমাদের শরীর তেমন একটা প্রভাব কিন্তু দেখাতে পারবে না, যার ফলে যারা ভ্যারিয়েন্ট 2-তে আক্রান্ত হবে তাদের মৃত্যুর হার থাকবে মাত্র 1% এবং ভ্যারিয়েন্ট 1-এ যারা আক্রমণ হবে তাদের মৃত্যুর হার থাকবে 10%। এখন এই ভাইরাস ছড়িয়ে পড়ার পেছনে কঙ্গোকেও দায়ী করা যেতে পারে, কারণ বিগত কয়েক শতাব্দী ধরে তাদের দেশে এই ভাইরাসটি সংক্রমণ ছড়িয়ে যাচ্ছে, বাট তারা এখন পর্যন্ত এর যথাযথ একটি ভ্যাকসিন তৈরি করতে পারেনি। এছাড়াও এই ভাইরাসটিকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি, যার ফলে দিন দিন ভ্যারিয়েন্ট 1-এর ভাইরাস আরও বেশি শক্তিশালী হয়েছে, যা এখন মৃত্যুর হার 10% পর্যন্ত নিয়ে গেছে। এই ভাইরাস যে এখন শুধুমাত্র আফ্রিকাতেই সীমাবদ্ধ রয়েছে তা কিন্তু না। আফ্রিকা সহ ইউরোপ অথবা মিডল ইস্ট এবং এশিয়া মহাদেশের প্রায় দেশগুলোকেই এই ভাইরাস এখন আক্রমণ করছে। এখন ভয়ের বিষয় হচ্ছে এশিয়া মহাদেশে অবস্থানরত আমাদের দেশ বাংলাদেশ। আমরা কি নিরাপদ? আমাদের কি ভয় পাওয়া উচিত? অবশ্যই, কারণ বিগত সময়গুলোতে আমরা দেখেছি বিভিন্ন ইনফেক্টেড মানুষ আমাদের দেশে ট্রাভেল করেছে, যারা এই ভাইরাসগুলো বহন করে আমাদের দেশে নিয়ে এসেছে, এবং এই ভাইরাসের দ্বারা বাংলাদেশের মানুষগুলো ইনফেক্টেড হয়েছে। বাংলাদেশের ট্রাভেলিং ডাটা অনুসারে বলা যায় 1975 সাল থেকে 2023 সাল পর্যন্ত প্রায় 11 মিলিয়ন আফ্রিকান বাংলাদেশে ট্রাভেল করেছে এখন পর্যন্ত, যাদের মধ্যে বেশিরভাগই পড়াশোনা বা খেলাধুলা অথবা দর্শনার্থী হিসেবে বাংলাদেশ ভিজিট করেছে। এখন শুধুমাত্র যে আফ্রিকানরা বাংলাদেশে আসলে এই ভাইরাসটা ছড়াবে এমন কিন্তু নয়। এখন এমনটাও হতে পারে যে অন্য কোনো দেশ থেকে মানুষ বাংলাদেশে ট্রাভেল করছে যে অলরেডি এই ভাইরাসের দ্বারা সংক্রমিত হয়ে আছে, সে যদি বাংলাদেশে চলে আসে তাহলে তার দ্বারাও বাংলাদেশে এই ভাইরাস ছড়াতে পারে। এখন এই ভাইরাস যদি বাংলাদেশে চলে আসে তাহলে ওই ভাইরাসটির জন্য এটা একটি পজিটিভ সাইন হবে, কারণ বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি, খুব সহজেই অনেক মানুষকে সংক্রমিত করে ফেলতে পারবে এই ভাইরাস, কারণ ভাইরাসটি হচ্ছে সম্পূর্ণ ছোঁয়াছুঁয়ি একটি ভাইরাস। এই ভাইরাসটা যদি আপনার আশেপাশে কারোর হয়ে থাকে তার স্পর্শে আপনারও হয়ে যেতে পারে, অথবা যদি সে এমন কোনো বস্তু ব্যবহার করে থাকে যেই বস্তুটি আপনিও ব্যবহার করেছেন তাহলে আপনার শরীরেও ভাইরাসটি চলে আসতে পারে, কারণ ভাইরাসটি যে কোনো জড় বস্তুর উপরে প্রায় 15 দিন পর্যন্ত জীবিত থাকতে পারে। ধরুন আপনি প্লেনের মাধ্যমে ট্রাভেল করছেন, আপনি যে সিটটি বুকিং করেছেন 10 দিন আগে হয়তো বা এই সিটে এমন একজন বসেছিল যে এই ভাইরাসের দ্বারা সংক্রমিত ছিল, এখন সে কিন্তু ভাইরাস ওই সিটে রেখে গেছে। এখন আপনি যদি ওই সিটে আবারও বসেন তাহলে এই ভাইরাসটি আপনাকেও সংক্রামিত করবে। এখন যদি আপনি এই ভাইরাসের দ্বারা সংক্রামিত হন তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আপনি সংক্রামিত? মূলত এই ভাইরাসটি আপনার শরীরে 3টি স্টেজে উপসর্গ দেখাবে, যে স্টেজগুলো হচ্ছে ইনকিউবেশনের সময়কাল, প্রোড্রম, চুলকানি ও ফুসকুড়ি। ইনকিউবেশনের সময়কালে ভাইরাস মূলত আপনার শরীরে প্রবেশ করবে এবং তার বংশবিস্তার শুরু করবে। এ সময় হয়তোবা আপনি বুঝতেও পারবেন না যে এই ভাইরাসটি অলরেডি আপনাকে সংক্রামিত করে ফেলেছে। প্রোড্রমের সময়কালে আপনি ভাইরাসটির বেসিক উপসর্গগুলো দেখতে পারবেন, যেমন আপনার মাথা ব্যথা হওয়া, প্রচণ্ড জ্বর বা গলায় কফ জমার মতো উপসর্গগুলো। এই সময় আপনার শরীরে মূলত আপনি কিছু মাংসপিণ্ডের দেখা পাবেন। এই মাংসপিণ্ডগুলো মূলত তৈরি হয়ে হচ্ছে আমাদের শরীর যখন ইমিউনিটি সিস্টেমগুলো কাজ করতে শুরু করে, এবং সেই সময় আপনি যদি কোনো ডক্টরের কাছে না যান এবং ঘরোয়া উপায়ে নিজের চিকিৎসা করতে থাকেন তাহলে আপনি চরম ভুল করবেন, কারণ এরপরে শুরু হবে তৃতীয় উপসর্গ, যেটা হচ্ছে চুলকানি এবং ফুসকুড়ি হওয়া। তৃতীয় স্টেজে যাওয়ার পর এটি আপনার শরীরে চুলকানির মতো কার্যক্রম শুরু করবে এবং যা আস্তে আস্তে ফুসকুড়ির রূপ ধারণ করবে। এই ফুসকুড়ির মধ্যে পানি জমা শুরু করবে, যা মূলত এই ভাইরাসের লাস্ট স্টেজ। এই 3টি স্টেজ তার কাজ সম্পূর্ণ করবে 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই। আপনি সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে যাবেন আপনার সাথে বসবাসরত বা আপনার এরিয়ার মানুষদেরকে সংক্রামিত করার জন্য। এখন এমপক্সের দ্বারা যদি আপনি সংক্রামিত হয়েই যান তাহলে আপনি কি করবেন? এখন WHO এই পরিস্থিতির জন্য কিছু নিয়ম কানুন দিয়েছে, যা যদি আপনি মেনে চলেন তাহলে হয়তোবা কিছুটা হলেও আপনি পরিস্থিতি থেকে নিস্তার পাবেন। প্রথমে আপনার নিজেকে খুব ভালোভাবে স্যানিটাইজ করতে হবে, অথবা যে সংক্রামিত হয়ে আছে সে যেই স্থানগুলোতে যাচ্ছে বা যেই জিনিসগুলো ব্যবহার করছে সেই জিনিসগুলো ভালোভাবে স্যানিটাইজ করতে হবে। যদি আপনি এমন কোনো ব্যক্তি দেখেন যে এই ভাইরাসে সংক্রমিত হয়ে আছে তাহলে তার কাছাকাছি অবস্থান করা যাবে না, হোক সে আপনার বাড়ির সদস্যই কিনা। যেহেতু এই ভাইরাস পশুদের দ্বারাও ছড়ায়, অতএব আপনার বাসায় যদি কোনো পালিত পশু থাকে তাহলে তার থেকেও দূরে থাকার চেষ্টা করুন। আর ভাইরাস যদি নিজের হয়ে যায় সেই ক্ষেত্রে অন্যদের থেকে আপনি দূরে থাকুন এবং নিজেকে কোয়ারেন্টাইন করে ফেলুন।
যতদিন না পর্যন্ত ফুসকুড়িগুলো শুকিয়ে ওই স্থানে নতুন চামড়া না গজাচ্ছে ততদিন পর্যন্ত আপনি বাইরে বের হবেন না। কোনোভাবেই এই ভাইরাসকে অবহেলা করা যাবে না, কারণ এই ভাইরাসের ফলে আপনি সহ আপনার ফ্যামিলি মেম্বাররা যে কোনো সময় যে কোনো পরিস্থিতির শিকার হতে পারেন, এমনকি মৃত্যুর দিকে অগ্রসর হতে পারেন। যদিও এই ভাইরাসের সাথে মোকাবেলা করার জন্য একটা ভ্যাকসিন অলরেডি আছে, যেটা MVA-BN, কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই ভাইরাসের বেশিরভাগ স্টকই রয়েছে আমেরিকার কাছে। এখন যদি এই ভাইরাস পুরো পৃথিবী জুড়ে সংক্রমণ শুরু করে, তাহলে তারা কি এই ভ্যাকসিনটি অন্যান্য দেশগুলোকে প্রোভাইড করবে নাকি শুধুমাত্র বিজনেস করবে? এখন আমাদের করণীয় হচ্ছে এই ভাইরাসে যাতে আমরা সঠিকভাবে মোকাবেলা করতে পারি তার প্রস্তুতি নেওয়া, যাতে ভাইরাস যদি দেশে চলে আসে সেই ক্ষেত্রে আমরা যাতে প্যানিক না হয়ে সঠিকভাবে এর চিকিৎসা করতে পারি। হসপিটালগুলোতে প্রয়োজনীয় ইকুইপমেন্টগুলো আগে থেকেই সরবরাহ করে রাখা। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।